শুভেচ্ছা। আমন্ত্রণ দেই জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিষয় জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আপনার কাছে জানতে চাইব, বৈঠকে খেলাফত মজলিস নেতারা সংস্কার প্রস্তাবনার কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলে জানতে পেরেছেন, জানাবেন। ইশরাত, এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় সংসদ ভবনে এবং আজ সকাল 10টার দিকে যে বাংলাদেশ খেলাফতে মজলিসের 3 সদস্যের প্রতিনিধি দল তারা এসেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করতে। তো যে দলের যে প্রধান আমির যে মাওলানা মামুনুল হক, তিনি কিন্তু আজ এখানে উপস্থিত হননি। তো ডক্টর আলী রিয়াজ, যিনি ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসাবে আছেন, তিনি আসলে সূচনা বক্তব্যের মাধ্যমে আজকে যে আলোচনা সেটি শুরু করেছেন এবং তিনি তার বক্তব্যে বলেছেন যে ঐকমত্য কমিশনের যে মূল লক্ষ্য সেটি হচ্ছে বাংলাদেশে আর কখনো যেন ফ্যাসিবাদের যে পুনরুত্থান সেটি যেন না হয়, যার কারণে আজকে এই বক্তব্য দিয়ে আসলে আজকের যে বৈঠক তিনি সেটি শুরু করেছেন। এরপরে বাংলাদেশ খেলাফত ধন্যবাদ আপনাকে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। বিভিন্ন দাবি আদায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক হাসান সুজন। তারেক, বিক্ষোভের কারণ কি জানতে পেরেছেন কিনা এবং আন্দোলনকারীরা কি বলছেন? এই মুহূর্তে রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে, এই জায়গাটিতে আছে। সকাল থেকে কিন্তু কৃষির ডিপ্লোমার শিক্ষার্থীরা 8 দফা দাবি নিয়ে এই জায়গাটিতে তারা বিক্ষোভ মিছিল করছেন এবং গতকালও তারা 8 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন। তাদের 8 দফার মধ্যে রয়েছে উচ্চশিক্ষা, এই কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীদের সুযোগ সহ অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো নিশ্চিত করা। আমরা এখানে যেমনটা দেখেছি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠিক গেটটির ভিতরে তারা অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন এবং গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন এবং সকাল থেকে কোনো কর্মকর্তা কর্মচারী কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঢুকতে দেননি তারা, কারণ সকালেই একদম 7টা 8টার পর থেকে কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে বাহিরের যে মূল ফটক রয়েছে সেখানে তালা দিয়ে তারা তাদের সেই 8 দফার গুলো তারা এখানে জানাচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা যেমনটি বলছেন যে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে হবে এবং যে নিয়োগ ক্ষেত্রে তাদেরকে প্রাধান্য দেওয়া সহ 8টি দফা কিন্তু তারা দিয়েছেন। আমরা এই মুহূর্তে যদি একজন শিক্ষার্থী আন্দোলনকারীর সঙ্গে কথা বলি, আপনাদের দাবিগুলো কি একটু যদি বলতেন? আমাদের উচ্চশিক্ষার জন্য সরকারি কোনো বিশ্ববিদ্যালয়ের সুযোগ নাই, সেক্ষেত্রে ডুয়েট যেরকম পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা তাদের একটা ডুয়েট সরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি করার সুযোগ আছে। আমরাও সেই ডিপ্লোমা কৃষিবিদ শিক্ষার্থীগণ আমরা ডুয়েটের ন্যায় সেরকম স্বতন্ত্র একটা কৃষি বিশ্ববিদ্যালয় চাচ্ছি। এ হচ্ছে আমাদের মুখ্য দাবি। আমরা কৃষি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার পরে ওনারা বলছে এটা তাদের কাজ না, কিন্তু তারা বলছে যে এটা করেও দিতে পারবে না, বা করে দিলেও আমরা 2004 সাল থেকে এই উচ্চশিক্ষার দাবি আমরা তাদেরকে বলে আসছি, তারা এখনো কোনো সুরাহা না করে আমাদেরকে ডিনাই করে দিয়েছে। এখন আমরা আজকে 15 দিন যাবৎ শিক্ষার্থীরা ক্লাস ক্যাম্পাস সকল কার্যক্রম বর্জন করে আজকে রাজপথে চলে আসছে। আমরা প্রেস ক্লাব থেকে তাদের প্রেস ক্লাবে মানববন্ধন করার পর তাদেরকে আমরা এই বিষয়গুলো জানাইছিলাম। তারা আমাদেরকে রেজুলেশনের মতো একটা রেজুলেশন দিয়ে আমাদেরকে করতে চাইছে, কিন্তু আমরা এখন প্রজ্ঞাপন চাই, সরাসরি প্রজ্ঞাপন। আইন প্রক্রিয়া মন্ত্রণালয় যেরকম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, কৃষি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় একটা মিটিং করে যতদিন না পর্যন্ত আমাদেরকে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি আমাদেরকে দিয়ে দিবে, ততদিন না পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, রাজপথে আমরা থাকবো। যেমনটি বলছিলেন একজন আন্দোলনকারী, 8 দফা নিয়ে তারা দীর্ঘদিন ধরে কিন্তু দাবি জানিয়ে আসছেন এবং এই 8 দফা বাস্তবায়নের জন্য কিন্তু তারা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন এবং তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। মূলত সারা দেশ থেকে যে কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট রয়েছে বা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং গতকাল শহীদ মিনারেও কিন্তু তারা সমাবেশ করেছেন তাদের এই দাবিগুলোর প্রেক্ষিতে। তো তারা যেমন চাচ্ছেন তাদের এই যে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র এবং যে কৃষি
ডিপ্লোমা কলেজগুলো রয়েছে বেসরকারি, সেগুলোকে যাতে একটি আলাদা কাঠামোর মধ্যে এনে একটি অধিদপ্তর গঠন করা হয়। আমরা যদি আরো কয়েকজনের সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে যদি আপনার এখানে কখন এসেছেন, আপনার দাবিগুলো কি? আমাদের ডিপ্লোমা কৃষিবিদদের উচ্চশিক্ষা সুযোগ দিতে হবে এবং নিয়মিত সার্কুলার দিতে হবে। আমরা নিয়মিত সার্কুলার পাই না এবং ডিপ্লোমা কৃষিবিদদের ইন্টারভিউ যাওয়ার সময় আমরা একটু মাঠ সংযুক্তি ভাতা পাই। অনেক ডিপ্লোমা কৃষিবিদরা পাই, কিন্তু ডিপ্লোমা কৃষিবিদরা থেকে এটা থেকে বঞ্চিত। অন্যান্য যেমন এই পলিটেকনিক পাই, কিন্তু আমরা ডিপ্লোমা কৃষিবিদরা এটা থেকে বঞ্চিত। যেমনটি দেখছেন পুরো এলাকাটাই কিন্তু স্লোগানে তারা মুখরিত করে রেখেছেন এবং বিভিন্ন ফ্লেকার্ড নিয়ে তাদের সেই দাবিগুলো তারা তুলে ধরছেন। সকাল থেকে কিন্তু তারা তাদের এই দাবি নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মেন যে ফটক রয়েছে সেখানে তালা দিয়ে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে ভিতরে ঢুকতে না দিয়ে তারা তাদের এই আন্দোলন চালিয়ে আসছেন। আমরা যদি আরেকজনের সঙ্গে কথা বলি, আপনাদের এই কর্মসূচি পরবর্তীতে কোনো কর্মসূচি রয়েছে কিনা, দাবি আদায়ে আপনাদের আর কি উদ্যোগ রয়েছে, কি কি করছেন? আমরা আমাদের অবশ্যই শিক্ষা ব্যবস্থায় যে সমস্যাগুলো থাকতেছে এটা অবশ্যই সমাধান করতে হবে। আমাদের এই মুহূর্তে বাংলাদেশে উচ্চ শিক্ষার জন্য আন্দোলন করতে হতেছে, এটা আসলে জাতির জন্য দুর্ভাগ্যজনক। কারণ শিক্ষা মানুষের মৌলিক অধিকার, সেইখানে এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট থেকে যারা ডিপ্লোমা করে তাদেরকে কোথাও উচ্চ শিক্ষার সুযোগ নেই। এটা আসলেই অমানবিক, এটা কোনোভাবেই মানব। ধন্যবাদ আপনাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, অভিযানে এখন কত সংখ্যক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে জানাবেন। ইশরাত, এখন থেকে কিছুক্ষণ আগেই রাজধানী উন্নয়ন কর্পোরেশন রাজুকের যে উচ্ছেদকারী অভিযান দল তারা কিন্তু এই নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকাতে এসে পৌঁছেছেন এবং একটি দোতলা ভবনে এখন তারা আসলে এই ভবনটি কিভাবে নির্মাণ করা হয়েছে, ভবনটির অনুমোদন আছে কিনা কিংবা কি ধরনের নকশায় তৈরি করা হয়েছে সেই কার্যক্রম এখন তারা শুরু করেছেন এবং এরপর আরো কয়েকটি ভবন এই এলাকায় যেগুলো রাজুকের অনুমোদনহীন সেই ভবনগুলো নিয়ে তারা কাজ করবেন এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। ঈশাদ, একটু এই দেখাতে চাই যে এই ভবনের মধ্যে এখন রাজুকের কর্মকর্তারা আসলে যারা ভবনটি তৈরি করেছেন, দোতলা বিশিষ্ট এই ভবনটি যেটি মুরাপাড়া থেকে কাঞ্চন সড়কের কাছে অবস্থিত। তো এই ভবনটির এখানে আসলে রাজুক কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন, রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই যে প্রতিনিধি দল তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এই ভবনটি নির্মাণের যে ধরনের নকশা কিংবা আরো যা যা দরকার সেই সমস্ত বিষয়ে তারা এখন তদারকি করছেন। এর পরপরই আসলে কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন যে এই ভবনটি আসলে রাজুকের অনুমোদনহীন কিনা কিংবা কিভাবে আসলে নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে এর বাইরে আরো এই এলাকাতে আরো বেশ কয়েকটি ভবন রয়েছে যেগুলো নবনির্মিত ভবন। এই নবনির্মিত ভবনগুলোতে রাজুক কর্মকর্তারা যাবেন, অভিযান করবেন এবং তারা এখানে আসলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন এগুলোকে আসলে জরিমানা করবেন নাকি। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদে নড়াইলে মিছিল ও সমাবেশ করেছে সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফ, এখন কি পরিস্থিতি সেখানে এবং কি দাবি রয়েছে ছাত্রদল কর্মীদের, বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ ইশরাত। যেমনটি বলছিলেন, প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছাত্রদল নেতা ছিলেন, তাকে গত শনিবার কলেজ ক্যাম্পাসে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদেই নড়াইল সরকারের ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আয়োজনে
যে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। এখানে জেলা ছাত্র দলের যে সভাপতি ফরিদ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সানি, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের আহ্বায়ক আরিফ হোসেন এবং সদস্য সচিব হামিদুল হক তনু সহ সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রয়েছে, মামুন গাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা এইখানে আসলে জানতে পেরেছি যে এই যে ছাত্র দল নেতা ছিলেন তাকে কিন্তু যে প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, তিনি 223 ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থী ছিলেন, তাকে হত্যা করা হয়েছে। যে এই ঘটনায় কিন্তু আসলে দেশব্যাপী ছাত্র দলের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তারই অংশ হিসেবে কিন্তু এই কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচিতে যে ছাত্রদল এবং কলেজের অন্য শিক্ষার্থী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এ বিষয়ে আমরা আসলে একটু কথা বলার চেষ্টা করবো। নড়াইল জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি রয়েছেন, সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ রয়েছেন। আমরা একটু এই বিষয়ে জানার চেষ্টা করবো কেন কি জন্য আজকের এই মানববন্ধন কর্মসূচি। এ বিষয়ে আমরা একটু জেলা ছাত্র দলের সম্মানিত সভাপতি ফরিদ বিশ্বাসের কাছে জানতে চাইবো আসলে কেন কি জন্য আজকের এই কর্মসূচি পালিত হচ্ছে। জি, একটু জানাবেন যে কেন কি জন্য আজকের এই কর্মসূচি। ধন্যবাদ দেশ টিভির সাংবাদিক বাবলু সাহেবকে। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 223তম ব্যাচের ছাত্র নেতা জাহিদুল ইসলাম পারভেজকে ইতিমধ্যে সন্ত্রাসীরা হত্যা করেছে। তারই প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা নড়াইল জেলা ছাত্র দল এবং নড়াইল ভিক্টোরিয়া কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন পালন করছি। আমাদের ছাত্রনেতা জাহিদুল ইসলাম পারভেজকে 8-10 জন সন্ত্রাসী নির্মমভাবে হত্যা করেছে। তার ভিতর 8 জনকে শনাক্ত করতে পেরেছে। তার ভিতর 2 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাও এর ভিতরে আছে, যারা নতুন দল গঠন করেছে। এখন আমরা মনে করছি এই নতুন দল যে গঠন করেছে এরা আসলে তাদের আদর্শ থেকে বেরিয়ে এখন সন্ত্রাসী দলে পরিণত হচ্ছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে যে ছাত্র নেতারা বলছিলেন যে বৈষম্য ছাত্র দলে যেসব নেতা রয়েছে তারা কিন্তু এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন ছাত্রদল নেতার। তো এই ছিল নড়াইল থেকে ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। নড়াইলে মিছিল ও সমাবেশ করেছে সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিল সহকর্মী শরীফুল ইসলাম। 6 দফা সম্পর্কে সাধারণ জনগণকে জানানোর উদ্দেশ্যে সমাবেশ করেছে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, আপনি তো সেখানে রয়েছেন, এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে জানাবেন। আন্দোলন করার পরে কিন্তু ছাত্ররা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সরকারকে। 48 ঘন্টার ভেতরে যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু তারা অসহযোগ আন্দোলনে যাবে, এমনটা কিন্তু আলটিমেটাম দিয়ে তারা কিন্তু আজকে ক্যাম্পাসে অবস্থান করছে। ছাত্ররা যদিও রাজপথ ছেড়েছে কিন্তু তারা কিন্তু আন্দোলন থেকে আসলে সরে যায়নি। আমি যদি একজন ছাত্র প্রতিনিধির সাথে একটু কথা বলে জানতে চাই যে আসলে আপনারা তো 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, আপনারা এখনো ক্যাম্পাসে অবস্থান করছেন, আপনাদের ক্যাম্পাসের ভেতরে আন্দোলন চলমান রয়েছে, আপনারা কেমন আশার কোনো বাণী পাচ্ছেন কিনা বা আপনি পরবর্তী পদক্ষেপ কি নেবেন আপনারা? আসসালামু আলাইকুম। আপনারা দেশের সকল টিভি চ্যানেল থেকে শুরু করে সবাই দেখতেছেন আমাদের চলমান আন্দোলনকেই। আমরা বিগত পরপর 5 দিন ধরে আমাদের যৌক্তিক 6 দফা দাবিকে নিয়েই সামনে আগে আমরা বিভিন্ন ধরনের রোড ব্লকেট করে শুরু করে কাপড় মাথায় দিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা কিন্তু এই বর্তমান এই সেক্টর থেকেই আমরা বর্তমানে সরকার বা যে মহল থেকেই আমরা উপহাস ছাড়া আমরা কোনো রকম যৌক্তিক কোনো ফলাফল পাইনি। আপনাদেরকে বলে দিতে চাই, আমরা আমাদের বিগত দিন থেকে শুরু করে আজ অবধি আমাদের এই কারিগরি সেক্টরকে নিয়ে বিভিন্ন ধরনের তালবানা শুরু হয়। আমাদের এই কারিগরি সেক্টরকে কোনো রকম সঠিকভাবে মূল্যায়ন করা হয় না। আমরা একটা কথাই বলতে চাই, বিগত দিনে যে সরকার চলে গেছে, এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আপনাদেরকে যেন আমাদের দুঃখিত বা সরি বলতে না হয়। আপনাদেরকেই সর্বশেষ একটি কথাই বলতে চাই, আমরা এই যে আন্দোলন আমাদের চলমান ছিল, আমরা কিন্তু আন্দোলনকে শুধু আপনাদের 48 ঘন্টার সময় দিয়েছি। আমরা জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে, আমরা দেশের কথা চিন্তা করে আমাদের আন্দোলন একরকম নিরিবিলি শান্তিপূর্ণ রেখেছি।
সর্বশেষ এটুকু বলবো, আন্দোলন যদি সফলতা আসে আমরা ইনশাল্লাহ মিষ্টি বিতরণ করবো, আর যদি সফলতা না আসে বিগত দিন থেকে প্রয়োজন অসহযোগিতা আন্দোলনের মাধ্যমে দিয়েই আমরা আমাদের দাবি বাস্তবায়ন করে সরব ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা আসলে ইশরাত, আপনি শুনছিলেন যে আসলে ছাত্ররা বলছেন এমনটা যে তাদের দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে তারা মিষ্টি বিতরণ করবে না, যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু এখান থেকে বিক্ষোভের ডাক দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে যশোর পলিটেকনিক থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সমাবেশ করছে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন সাগর। মানিকগঞ্জ সদর হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে অর্ধ শতাধিক মানহীন ক্লিনিক। ভুল মেডিকেল রিপোর্ট নিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক সেবা প্রার্থীদের। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। ইশরাত, যেমনটি বলছিলেন, মানিকগঞ্জে কিন্তু ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ক্লিনিক এবং মানহীন যে ক্লিনিকগুলোর কোনো মান নেই। সেই মানহীন ক্লিনিকে কিন্তু সাধারণ যে রোগীরা তারা কিন্তু প্রতারিত হচ্ছেন, অনেক সময় ভুল রিপোর্টের কিন্তু গ্লানি টানতে হচ্ছে তাদের। তো এই যে ক্লিনিকগুলো রয়েছে এই ক্লিনিকগুলোতে কিন্তু প্রতিনিয়তই কিন্তু মৃত্যুর ঘটনাও ঘটছে, যার কিন্তু কোনো বিচার কিন্তু সাধারণ যে রোগীরা ভুক্তভোগী রোগীরা তারা কিন্তু পায়নি। তো জেলা স্বাস্থ্য বিভাগ বলছে যে জেলায় 114টি ক্লিনিক রয়েছে, এর মধ্যে 100টির মতোই যে ক্লিনিকগুলো রয়েছে তার কোনো হালনাগাদ কাগজপত্র নেই, এবং যে সদর হাসপাতাল ঘিরে রয়েছে অর্ধ শতাধিক ক্লিনিক, এই ক্লিনিকগুলো কিন্তু মানহীন বলে তারা বলেছে। তারা বলছেন যে তারা অভিযান পরিচালনা করে এই ক্লিনিকগুলোকে একটি নিয়মের মধ্যে আনার চেষ্টা চালাচ্ছে, কিন্তু সাধারণ রোগীদের অভিযোগ যে এই যে মানহীন যে ক্লিনিকগুলো রয়েছে, যে অবৈধ ক্লিনিকগুলো রয়েছে, এই ক্লিনিকগুলোতে কিন্তু যে অভিযান পরিচালনা করা হয় সেটি দায়সারাভাবে ক্লিনিক অভিযোগ করা হয়, এবং সাধারণ রোগীরা যেটি ভুক্তভোগীরা যেটি বলছেন যে এই স্বাস্থ্য বিভাগের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যুগ সাজসেই যে এই অবৈধ ক্লিনিক এবং যে মানহীন ক্লিনিক সেগুলো পরিচালিত হচ্ছে। তো আমরা কথা বলেছি যারা ভুক্তভোগী রয়েছেন যে এই অবৈধ এবং মানহীন ক্লিনিকে যারা প্রতারিত হয়েছেন এবং যে পরিবারের যে অপমৃত্যুর ঘটনা ঘটছে তাদের সাথে, তারা যেটি বলছেন যে এই যে ক্লিনিক যে রোগগুলো রয়েছে এই ক্লিনিকের এক এক রকম ভুল রিপোর্টের কিন্তু দেখা গেছে, যার কারণে কিন্তু তারা অনেকটাই গ্লানি টানতে হয়েছে এবং এর জন্য তারা অনেকটাই ভোগান্তি পড়েছে এবং তারা অনেক পরিবার কিন্তু নিঃস্ব হয়েছে বলে তারা জানিয়েছে। তো মানিকগঞ্জবাসীর এবং সচেতন মহলের দাবি যে স্বাস্থ্য বিভাগ যেন এই যে অবৈধ ক্লিনিক এবং মানহীন ক্লিনিক রয়েছে এগুলো যেন অভিযান পরিচালনা করে এটা নিয়মের মধ্যে আনে, তার জোর দাবি জানিয়েছেন। তো ইশরাত, এই ছিল আমার কাছে মানিকগঞ্জে যে অবৈধ এবং মানহীন ক্লিনিক রয়েছে তার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জে অসংখ্য মানহীন ক্লিনিক গড়ে ওঠায় কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আলিম। লালমনিরহাটে গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন। আমাদের সহকর্মী জামাল বাদশা রয়েছেন সেখানে, সরাসরি চলে যাব তার কাছে। জামাল, আয়োজন শুরু হয়েছে কিনা আর হঠাৎ করে গণশুনানির কি কারণ জানতে পেরেছেন কিনা জানাবেন। লালমনিরহাটে কিন্তু এই প্রথম দুর্নীতি দমন কমিশনের প্রথম গণশুনানি চলছে এবং বিশেষ করে 5 আগস্টের পরবর্তী সময়ে অধিদপ্তরে যে অভিযোগগুলো তুলেছিল এবং এর পূর্বে যে অভিযোগগুলো সরকারি অধিদপ্তরে যে জনগণ ভোগান্তির শিকার হয়েছে বিভিন্ন সরকারি যে রয়েছে সেই দপ্তরগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের যে দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে, সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে কিন্তু আসলে গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে কিন্তু এই দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান রয়েছেন আব্দুল মোমেন তিনি উপস্থিত হয়েছেন এবং এই গণশুনানিতে কিন্তু অভিযোগকারী এবং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা উভয়ই উপস্থিত রয়েছেন এবং সামনাসামনি কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। বিশেষ করে অভিযুক্ত যারা রয়েছেন তারা তাদের বিরুদ্ধে অভিযোগ কেন উঠছে
হচ্ছে তাদেরকে কিন্তু জবাবদিহিতার মধ্যে নিয়ে আসছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং কমিশনার এখানে উপস্থিত রয়েছেন। তারা যেটি বলছেন যে অভিযোগের প্রেক্ষিতে যে অভিযুক্ত যারা সরকারি কর্মকর্তা রয়েছে তাদের কি করণীয় এবং কেন অভিযোগটি উঠছে সেটি কিন্তু আসলে তারা খেয়াল করছেন। আরেকটি বিষয় হচ্ছে এইখানে কিন্তু এ পর্যন্ত সকাল 9টায় শুরু হওয়া এই গণশুনানিতে মোট 106টি অভিযোগ এসেছে এবং এই 106টি অভিযোগের মধ্যে এ পর্যন্ত 44টি অভিযোগের শুনানি কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে এবং এটি যতটুকু দুর্নীতি দমন কমিশনের লোকজন এবং লালমনিরহাট জেলা প্রশাসনের লোকজন তারা যেটি বলছে যে দুপুর 2টা বা 3টা পর্যন্ত কিন্তু তারা এই গণশুনানি চালু রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে যে বিশেষ করে লালমনিরহাট সদর হাসপাতাল, শিক্ষা অধিদপ্তর সহ যেই দপ্তরগুলো কিন্তু সাধারণ মানুষকে সেবা দিয়ে থাকে, সেই সাধারণ সেবা গ্রহীতারা কিন্তু যে অভিযোগগুলো করছেন তার যুক্তিতে কিন্তু যে কাগজপত্রগুলো উপস্থাপন করা হচ্ছে সেগুলো কিন্তু তুলনামূলকভাবে একেবারে যৌক্তিক এবং সামনাসামনি অভিযুক্ত ব্যক্তিরা কিন্তু জবাবদিহিতার মধ্যে আসছে। এক্ষেত্রে কিন্তু এই গণশুনানি একটি ফলপ্রসূ হবে বলে লালমনিরহাটের সাধারণ মানুষ, সমাজ থেকে শুরু করে সবাই কিন্তু আসলে মনে করছে। সব মিলিয়ে যদি বলতে চাই, দুর্নীতি দমন কমিশন যে আয়োজনটি করেছে যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশের এই স্লোগানকে সামনে রেখে যে গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে, এই গণশুনানি কিন্তু লালমনিরহাটের জেলা প্রশাসক সার্বিক সহযোগিতা আসলে করছে। এখানে জেলা পুলিশ থেকে শুরু করে সরকারি সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে 106টি অভিযোগের মধ্যে 44টির উপরে অভিযোগ কিন্তু এর মধ্যে শুনানি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এইটি দুপুর 2টার পর পর্যন্ত কিন্তু চলমান থাকবে। এই ছিল লালমনিরহাট থেকে দুর্নীতি দমন কমিশনের গণশুনানির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। লালমনিরহাটে গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন এবং বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জামাল বাদশা। চট্টগ্রামের খালগুলোতে নেই যথাযথ নিরাপত্তা বেষ্টনী। এখনই ব্যবস্থা নেওয়া না হলে সামনের বর্ষা মৌসুমে ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে পরিণত হতে পারে এসব খাল। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। এই তো কিছুদিন আগেই আমরা নালায় ভেসে একটি ছোট্ট শিশুর জীবন শেষ হয়ে যেতে দেখলাম। তবু নিরাপত্তা বেষ্টনীর কাজ শুরু করতে কেন এত অনীহা কর্তৃপক্ষের, জানাবেন। যেমনটা বলছেন, চট্টগ্রামে কিন্তু বছরের পর বছর ধরে যতগুলো খাল, নালা, ড্রেন রয়েছে সবগুলো কিন্তু উন্মুক্ত হয়ে পড়ে আছে। এগুলো একটি মরণ ফাঁদ হিসেবে চট্টগ্রামে ব্যবহার হচ্ছে। কারণ গত 8-10 বছরে চট্টগ্রামে এখন পর্যন্ত 11 থেকে 12 জন মানুষ কিন্তু এই খাল নালায় পড়ে মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে এখনো সালেহ আহমদ নামের একজন ব্যক্তি, সবজি বিক্রেতা, তার লাশ এখনো পাওয়া যায়নি। গত 2 দিন আগেও কিন্তু চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় একটি নালায় পড়ে কিন্তু শিশু ছেরিশ কিন্তু নিহত হয়েছেন। তারপরেও কিন্তু যারা দায়িত্ব সংস্থাগুলো রয়েছে, যারা এসব বিষয় নিয়ে কাজ করছেন, সিটি কর্পোরেশন, সিডিএ, তাদের পরস্পর যে দোষারোপের রাজনীতি বা দোষারোপ করছেন সেই সংস্কৃতির থেকে তারা এখনো বের হতে পারেনি বলে মনে করছেন নগরবাসী। কারণ চট্টগ্রামে এই যে জলবদ্ধতা প্রকল্পের যে কাজ চলছে সেটি ছাড়াও নগরী অলি গলি থেকে শুরু করে যতগুলো আবাসিক এলাকা রয়েছে সবগুলো এলাকাতে কিন্তু যতগুলো খাল নালা রয়েছে সবগুলো খাল নালায় কিন্তু বলা যায় একেবারে উন্মুক্ত। এগুলোর উপর কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী থেকে শুরু করে কোনো সুরক্ষা কোনো কিছু নেই, আমরা এখন পর্যন্ত দেখিনি। তবে কিছু কিছু এলাকায় শুধু ছোট ড্রেনের উপরে কিছু স্লেব দেওয়া হয়েছে, কিন্তু অধিকাংশ খাল নালাগুলো কিন্তু এখনো উন্মুক্ত, যেগুলো এক একটি মরণ ফাঁদ হিসেবে পরিণত হচ্ছে। কারণ সামনে যেহেতু বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমেও কিন্তু চট্টগ্রামে খাল নালায় পরে আবারও প্রাণহানির সংখ্যা করছে নগরবাসী। কারণ গত 8-10 বছরে চট্টগ্রামের এই খাল নালাগুলোতে পড়ে এখন পর্যন্ত 12 জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে একজন ব্যক্তি সালেহ আহমদ, তিনি সবজি বিক্রেতা, তার লাশ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তার পরিবারের পক্ষ থেকে বারবার দাবি ছিল যে খালে পরে, আমরা যে খালটিতে রয়েছে মুরাদপুরে, এই খালের পরে কিন্তু সালেহ আহমেদ নামে যে ব্যক্তি তিনি কিন্তু নিখোঁজ হয়েছিলেন, তার লাশ কিন্তু এখনো পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়নি। এই খাল নালাগুলো উন্মুক্ত থাকার কারণে, এগুলোতে নিরাপত্তা বেষ্টনী না থাকার কারণে কিন্তু সাধারণ মানুষের মাঝে যে মৃত্যু আতঙ্ক কাজ করছে সেটি কিন্তু বলা যায়। কারণ প্রতি বছর বর্ষার মৌসুম আসলে চট্টগ্রাম নগর যখন জলবদ্ধতা থাকে এবং পানিতে থই থই করে সড়ক নালা খালগুলো যখন একাকার হয়ে যায়, তখন কিন্তু বোঝা যায় কোনটি সড়ক, কোনটি খাল, কোনটি নালা সেগুলো কিন্তু
কোনোভাবেই আসলে নির্ধারণ করা যায় না। সেজন্য কিন্তু খালে পরেই বিশেষ করে মৃত্যুবরণ করতে হয়, কারণ কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী না থাকার কারণে সব খাল নালা একটি মৃত্যু ফাঁদ হিসাবে পরিণত হচ্ছে। গত 2 দিন আগে যে সড়ক দুর্ঘটনা, যেই খাল নালায় পড়ে যে শিশুটি নিহত হয়েছিল, তখন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর সাদ হোসেন বলেছিলেন তারা দ্রুত সময়ের মধ্যে এইসব খাল নালাগুলোতে যত দ্রুত সম্ভব নিরাপত্তা বেষ্টনী সেগুলো কিন্তু দেওয়া যায়, তারা কাজ করছেন। এবং একটি পত্রিকায় কিন্তু আমরা দেখেছি, পেপারের মধ্যে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, নগরের আশেপাশে যতগুলো খাল নালা ড্রেন উন্মুক্ত রয়েছে সেগুলোতে যত দ্রুত সম্ভব যেন তারা নিরাপত্তায় কাজ করবেন। তবে নগরবাসী এবং নগর যারা গবেষক রয়েছেন তারা যদি বলছেন চট্টগ্রাম নগরে যতগুলো খাল নালা রয়েছে যেগুলো সিডিএ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন সহ যারা সংশ্লিষ্ট সংস্থাগুলো যারা এসব দেখভালের কাজ করছেন, যারা দায়িত্ব রয়েছেন, তারা যেন দ্রুত সময়ের মধ্যে এসব ড্রেন খাল নালার উপর যেন দ্রুত নিরাপত্তা বেষ্টনী বা সুরক্ষার কিছু একটা দেওয়া যায়, নয়তো কিন্তু সামনের বর্ষার মৌসুমে আবারও কিন্তু এসব খাল নালায় পরে মানুষের মৃত্যু হতে পারে। তো খাল নালা মুক্ত নিয়ে চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের খালগুলো বেষ্টনীর অভাবে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাজিম। সামান্য বৃষ্টিতেই নোয়াখালী শহরে সৃষ্টি হয় জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, এই জলাবদ্ধতা সৃষ্টির পেছনে কি কারণ আসলে এবং সমস্যার সমাধানের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। ইশরাত, আপনি বলছিলেন যে জলাবদ্ধতার কথা নোয়াখালীতে। শুরু থেকে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, গত 2-3 দিনের বৃষ্টিতে কিন্তু নোয়াখালীতে যে জেলা শহর রয়েছে সেটি প্রায় অনেক সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, এর সাথে যে সামান্য বৃষ্টি হলে কিন্তু নোয়াখালীতে নোয়াখালী জেলা শহরে জলাবদ্ধতা দেখা দেয়। নোয়াখালী পৌরসভা অধীন যেসব সড়ক রয়েছে প্রতিটি সড়কে এই ধরনের যে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তা আপনি নিশ্চয়ই তেমনি একটি চিত্র দেখতে পাচ্ছেন যে এই ধরনের চিত্র কিন্তু জেলা শহরের অসংখ্য সড়কে রয়েছে। প্রতিটি সড়কে এই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং দোকানপাট এবং স্কুল কলেজের সামনে এই ধরনের জলাবদ্ধতা আসলে যে শিক্ষার্থী রয়েছেন এবং জনগণ রয়েছে তারা ভোগান্তিতে পড়ছেন। তা আসলে এই থেকে উত্তরণের জন্য যে যথাযথ কর্তৃপক্ষের এখনো কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। এই জলাবদ্ধতা কিন্তু গতবার দীর্ঘস্থায়ী বন্যায় রূপ নিয়েছে, সেই বন্যায় কিন্তু নোয়াখালীবাসী একটি যে ভোগান্তিতে পড়েছিল। তো আমি এখন সমন্বিত উদ্যোগের ব্যাপারে আমি কথা বলবো সুশাসন জন নাগরিক সুজনের নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক আবু নাসের মন্দির সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে জেলা প্রশাসন, নোয়াখালী পৌরসভা এবং পানি উন্নয়ন বোর্ড সমষ্টিগত উদ্যোগ এখন আমরা দেখতে পাইনি, কি ধরনের উদ্যোগ নিলে জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পাবো? এখানে এই নোয়াখালীর জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা, এই বিষয়ে নাগরিক সমাজ এবং বিশেষ করে নাগরিক সংগঠনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উদ্যোগের কথা। বিশেষ করে শহরের যে পানি প্রবাহের জন্য যে খালগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করতে হবে, সংস্কার করতে হবে, দখলমুক্ত করতে হবে। পাশাপাশি প্রত্যেকটি ড্রেন এখানে পলিথিন সহ বিভিন্ন ময়লা আবর্জনায় ড্রেনের মুখ বন্ধ হয়ে গেছে, মুখগুলোকে খুলে পানি প্রবাহ যেন স্বাভাবিক হয় সেই ব্যবস্থা করতে হবে। এই লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগেই পৌরসভা সহ বিভিন্ন কর্তৃপক্ষকে নিয়ে সমন্বিতভাবে কোথায়। ধন্যবাদ আপনাকে। নোয়াখালীতে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাওলা সুজন। সুনামগঞ্জে শুরু হয়েছে বোরো ধান কাটা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজ উদ্দিন মান্না। হবিগঞ্জে ধান কাটার লক্ষ্যমাত্রা কত আর কৃষকদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জের কৃষকরা কিন্তু আসলে এখন ব্যস্ততম সময় পার করছেন। সুনামগঞ্জের পুরোদমে ধান কাটা এখনো শুরু হয় নাই, কিন্তু যে পাকা ধানগুলো আসলে আছে এগুলা একদম কৃষকরা খুবই উৎসব মুখর পরিবেশে কিন্তু ধান কেটে যাচ্ছেন। এবং সুনামগঞ্জের আসলে এখন বর্তমানে রোদ, বৃষ্টি, ঝড় এই তিনটার মধ্যেই কিন্তু আসলে কৃষকরা কিন্তু এটাকে সাথে নিয়ে কিন্তু আসলে কৃষকরা ব্যস্ততম সময় পার করছেন। প্রতিদিনই আসলে বৃষ্টি হচ্ছে, রাতে ঝড় হচ্ছে, এটা নিয়ে কৃষকরা একটু শঙ্কা থাকলেও কিন্তু আসলে কৃষকরা কিন্তু আসলে এই ধান কাটা থেমে নেই,
ব্যস্ততম সময় পার করছেন হাওরবাসী। আমি এখন আছি সুনামগঞ্জের ঝাওয়ার হাওরে। এখানে কিন্তু আসলে আমি যদি আপনাকে দেখাই যে সুনামগঞ্জের কৃষকরা কিন্তু এই হাওরে কিন্তু কৃষকরা খুবই ব্যস্ততম সময় পার করছেন। ধান কাটা থেকে শুরু করে ধান মাড়াই, শুকানো পুরোদমে কিন্তু আসলে চলছে। কৃষকরা কিন্তু উৎসব মুখর পরিবেশেই কিন্তু আসলে তাদের এই ধান কাটার এবং ধান ঘরে তোলা ঘরে তোলার এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই সুনামগঞ্জে যে বন্যার যে একটা আশঙ্কা ছিল 18 তারিখ থেকে বৃষ্টির, আসলে ওইরকম যেভাবে আসলে আশঙ্কা ছিল ওইভাবে আসলে বৃষ্টিটা হচ্ছে না। আবহাওয়া এখনো কৃষকদের আসলে অনুকূল হয়েছে। এই ছিল সুনামগঞ্জ থেকে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জে বোরো ধান কাটা শুরু হয়েছে এবং বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহবাজ উদ্দিন মান্না। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।